ওয়েলকাম সবাইকে ভীষণ ডাব্লিউবিসিএস এ। তো ডাব্লিউবিসিএস 2024-কে লক্ষ্য রেখে আমরা যে জেনারেল স্টাডিজ এর উপর হাই লেভেল এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, তার আজকে সেট 7 করব আমরা। তার আজকে সেট 7 করব, এবং এই সেট 7-এ আমরা 25টা কোশ্চেন রাখবো। প্রত্যেকটা সেটে আমরা 25টা করে কোশ্চেন রাখছি, এভাবে টোটাল 100টা সেট করবো। এবং প্রত্যেকটা সেট থেকে তোমরা প্রায় 60 থেকে 70টা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ঠিক করে অ্যানালিসিস করব। এবং তোমরা যদি চাও তাহলে এটা একটা এক্সট্রা নোটবুকে লিখে রাখতে পারো। একটা এক্সট্রা নোটবুক মানে যে এক্সট্রা কথাগুলো আমি বলবো সেগুলো লিখে রাখতে পারো, অথবা এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। এই অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক পাবে, ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ডাউনলোড করবে, তা ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, এখানে আন্ডারে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে, তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, অ্যানোটেড পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা সেটে আজকে সেট 7, প্রত্যেকটা সেটে অ্যান্সার মিডিয়াল থেকে 5টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং পলিটি থেকে 5টা, টোটাল 25টা করে কোশ্চেন থাকছে প্রত্যেকটা সেটে। এবার দেখো প্রথম প্রশ্ন দেখো, বেদিক এজ সম্পর্কে প্রথম প্রশ্ন করছে, কি বলছে, আরণ্যক সম্পর্কে প্রশ্ন করেছে। দেখো আরণ্যক কি ছিল? মিস্টিক্যাল ইনস্ট্রাকশন ছিল, রহস্যময় ইনস্ট্রাকশন, যেগুলো সিক্রেটলি নেওয়া হতো কাদের দ্বারা? সাধুদের দ্বারা। কোথায়? ফরেস্টে। তাহলে ফরেস্টে সাধুদের দ্বারা সিক্রেটলি যে রহস্যময় ইনস্ট্রাকশন নেওয়া হতো, সেগুলোর কথা কিসে লেখা আছে? আরণ্যক বুকে লেখা আছে। সামবেদ, সামবেদ আমরা সবাই জানি, এটা মিউজিক্যাল নোটসের সাথে যুক্ত, ইন্ডিয়ান মিউজিকের সাথে যুক্ত। তাহলে দুটো স্টেটমেন্টই হয়ে গেল কারেক্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল সি। প্রথম প্রশ্ন হয়ে গেল। চলো সেকেন্ড প্রশ্ন দেখে নিই। দেখো লেটার বেদিক টেক্সট সম্পর্কে বলছে। দেখো ঋগ বেদিক এজ আমরা জানি 1500 বিসি থেকে 1000 বিসি অব্দি আমরা জেনারেলি বলি যে এটা হচ্ছে আর্লি বেদিক এজ। আর 1000 বিসি থেকে 700 600 বিসি এরকম মোটামুটি সময়কালকে আমরা বলবো যে লেটার বেদিক এজ। তো লেটার বেদিক এজে কি ছিল? লেটার বেদিক এজে ছিল সংহিতা। সংহিতা ছিল, সংহিতার আন্ডারে ছিল হচ্ছে ব্রাহ্মণ। এবার প্রত্যেকটা ব্রাহ্মণের আন্ডারে ছিল হচ্ছে তোমার আরণ্যক এবং উপনিষদ। তাহলে উপনিষদও ছিল, আরণ্যকও ছিল। আর চারটে বেদের মধ্যে আমরা জানি যে ঋগ্বেদ ছিল হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড। ঋগ্বেদের টোটালটা না, ঋগ্বেদের কিছু কিছু পার্ট আর্লি বেদিক পিরিয়ডে ছিল, এবং কিছু কিছু হাইমস পরবর্তীকালে অ্যাড হয়। আর বাকি বেদগুলো হচ্ছে লেটার বেদিক। তাহলে যজুর্বেদটাও হয়ে যাবে লেটার বেদিক টেক্সটের মধ্যে। তাহলে 1 2 3 4 5 সবগুলোই হয়ে যাবে লেটার বেদিক টেক্সটের মধ্যে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে জেন দাবেস্তা সম্পর্কে প্রশ্ন করেছে। পরের প্রশ্ন হচ্ছে জেন দাবেস্তা সম্পর্কে। দেখো জেন দাবেস্তা যেটা একটা পার্সিয়ান টেক্সট, তাহলে জেন দাবেস্তা একটা পার্সিয়ান টেক্সট যেটা জোরোস্ট্রিয়ানিজমের কথা বলে। এটা কি সম্পর্কে লেখা আছে? ইট স্পিক্স অ্যাবাউট দ্য ল্যান্ডস অ্যান্ড গডস অফ দ্য পিপল স্পিকিং ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ। যেসব মানুষরা ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের ল্যান্ড এবং তাদের গড সম্পর্কে বলা আছে এই জেন দাবেস্তা টেক্সটে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে আয়রন এজের সাথে কোন কালচার যুক্ত? পেন্টেড গ্রে ওয়্যার কালচার যুক্ত, আয়রন এজের সাথে পেন্টেড গ্রে ওয়্যার। তো এটা কারেক্ট স্টেটমেন্ট। পরের স্টেটমেন্ট দেখো, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, NBPW, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের সাথে মহাজনপদ এবং মৌরিয়ান পিরিয়ড যুক্ত। তাহলে এটাও কারেক্ট স্টেটমেন্ট। দেখো পেন্টেড গ্রে ওয়্যার সাইটস শো দ্য লার্জ স্কেল পপুলেশন ইনক্রিজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। ভালো করে সাউদার্ন পার্ট বলছে না, কোথায়? নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। তাহলে স্টেটমেন্টটা হয়ে গেল রং, তাহলে 1 and 2 হলো কারেক্ট অ্যান্সার, হয়ে গেল বি। দেখো বুড়িয়ালের পাশে যে বিগ স্টোন স্ল্যাব দিয়ে তৈরি সার্কুলার টম ছিল, সেটাকে কি বলা হতো? মেগালিথ বলা হতো, সেটাকে বলা হতো মেগালিথ। দেখো পরের প্রশ্ন বলছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে একটা কোশ্চেন এসে, গদেহু সাকসেসর অফ ডুপ্লেক্স অ্যাডপ্টেড এ পলিসি অফ ডিসওবেইং দ্য ইংলিশ পাওয়ার। না, গদেহু ডিসওবে করতো না, গদেহু নেগোসিয়েশন করতো, নেগোসিয়েশন করতো ব্রিটিশদের সাথে। তাহলে এটা হয়ে গেল ইনকারেক্ট স্টেটমেন্ট। আর পর্তুগিজ গভর্নর নিনোদা কুনহা ওয়াজ কন্টেম্পোরারি অফ বাহাদুর শাহ অফ গুজরাট। হ্যাঁ, উনি কন্টেম্পোরারি ছিলেন, এবং নিনোদা কুনহার সাথে বাহাদুর শাহর একটা ট্রিটিও হয়েছিল। তোমরা আমাকে কমেন্টে বলবে সেই ট্রিটিটার নাম কি। এখানে দেখো ইনকারেক্ট বলেছে, তাহলে ইনকারেক্ট কোনটা? প্রথমটা। তাহলে আর দ্বিতীয়টা কারেক্ট, তাহলে ইনকারেক্ট হবে অপশন এ অ্যান্সার। দুটো টার্ম আমি বলেছি অ্যান্সার মিডিয়াল থেকে, টার্মস থেকে কোশ্চেন আসে। চতুষ্পতিজ এবং টোলস, এগুলো কিসের কি রেফার করে? সেন্টার অফ হায়ার এডুকেশন ছিল, এগুলো সেন্টার অফ এডুকেশন ছিল। আচ্ছা, এবার মুঘল এম্পারার বাহাদুর শাহ ওয়ান সম্পর্কে প্রশ্ন করেছে। দেখো হি মেড ভেরিয়াস অ্যাটেম্পটস টু ডিথ্রোন হিজ ফাদার ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব, তাহলে ঔরঙ্গজেবের ছেলে ছিল বাহাদুর শাহ ওয়ান। বাহাদুর শাহ ওয়ানের বাবার নাম ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে সিংহাসনচ্যুত করার জন্য উনি অনেকবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এটা কারেক্ট। ঔরঙ্গজেব কবে মারা যান? 1707। 1707 যখন মারা যায়, তারপরে সিংহাসনে বসা হচ্ছে বাহাদুর শাহ। বাহাদুর শাহের সময়কাল হচ্ছে 1707 থেকে মোটামুটি 1712 অব্দি।
দেয়ার ওয়াজ নো ডিস্ট্রাকশন অফ টেম্পল ডিউরিং হিজ টেনিওর। দেখো ঔরঙ্গজেব যে ভুল করেছিল হিন্দুদের প্রতি ইন্টলারেন্ট হয়ে, সেই ভুলটাকে আর সংশোধন করার জন্য বাহাদুর শাহ তার সময় কোনো টেম্পল ডিস্ট্রাকশন করেননি। তাহলে স্টেটমেন্ট ওয়ান কারেক্ট, টু কারেক্ট। হি সাইন পিস ট্রিটিজ উইথ অজিত শাহ অফ যোধপুর অ্যান্ড মান সিং অফ অম্বর। অজিত সিং এবং মান সিং এর সঙ্গে পিস ট্রিটি সাইন করেছিলেন, এটাও কারেক্ট। তাহলে অল অফ দা অ্যাবাভ হয়ে গেল কারেক্ট। এবার দেখো পলিসি অফ রিং ফেন্স। পলিসি অফ রিং ফেন্স এর সম্পর্কে কোশ্চেন করেছে। কোনটা ইনকারেক্ট এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কোনটা ইনকারেক্ট? তাহলে আমি পলিসি অফ রিং ফেন্স, পলিসি অফ রিং ফেন্স কি? দেখো সাপোজ ধরো এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা টেরিটরি আছে, তার পাশে একটা অওধের টেরিটরি আছে। হুম। এই অওধের টেরিটরি এই দিক দিয়ে ধরো মারাঠা বা আফগানরা এসে অ্যাটাক করতে পারে। এই আফগান আর মারাঠা ধরো ব্রিটিশের শত্রু, তো ব্রিটিশ চাইবে অওধকে একটা বাফার স্টেট হিসাবে ইউজ করতে, এবং অওধের অওধকে মিলিটারি প্রোটেকশন দিতে। তো অওধকে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলিটারি প্রোটেকশন দেবে, তখন এই আওয়াজকে বলবে আমরা তোমাকে মিলিটারি প্রোটেকশন দেবো। কোনো বাইরে থেকে যদি কেউ তোমাকে অ্যাটাক করতে আসছে তার বিরুদ্ধে আমরা তোমাকে মিলিটারি প্রোটেকশন দেবো। তার পরিবর্তে তুমি আমাকে এই যে মিলিটারি আমি খরচ করব, তার মিলিটারি খরচা তোমাকে আমাকে দিতে হবে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আওয়াজকে ফরেন কোনো ইনভেশন থেকে বাঁচানোর জন্য মিলিটারি প্রোটেকশন দেবে, এবং সেই মিলিটারি প্রোটেকশনের খরচকে দেবে আওয়াজ দেবে। এটা ছিল পলিসি অফ রিং ফেন্স। শুধুমাত্র নিজের টেরিটরি বাঁচানো ফরেন ইনভেডার থেকে না, বাফার স্টেট তৈরি করে সেটাকে বাঁচানো। তাহলে এটা হয়ে গেল ইনকারেক্ট স্টেটমেন্ট। স্টেটস আন্ডার দ্য রিং ফেন্স সিস্টেম ওয়াজ অ্যাসিউড অফ মিলিটারি অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ, মিলিটারি অ্যাসিস্ট্যান্স অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল ফ্রম কোম্পানিজ এক্সপেন্স। না না না, কোম্পানি এক্সপেন্ডিচার থেকে না, ওই স্টেটকে এক্সপেন্ডিচার দিতে হবে। তাহলে এটা ইনকারেক্ট স্টেটমেন্ট হয়ে গেল। ওয়েলেসলি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য আইডিয়া অফ পলিসি অফ রিং ফেন্স। না, কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন এই আইডিয়ার পেছনে। তাহলে তিনটেই ইনকারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট চেয়েছে, তিনটেই ইনকারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাবস। ডক্ট্রিন অফ ল্যাবস কে স্টার্ট করেছিল? লর্ড ডালহৌসি। দেখো লর্ড বলবে কি বলবে না সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছি, সুতরাং এসবের মধ্যে এখন ঢুকবে না। এগুলো মেন্সের টপিক হতে পারে, আলাদা ডিবেট হতে পারে, ইন্টারভিউর টপিক হতে পারে, বাট এখানে আমি বলছি। আচ্ছা, কি ছিল? কোনো ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট তার যদি কোনো বায়োলজিক্যাল সাকসেসর না থাকে, তাহলে ব্রিটিশ সেই স্টেটকে অ্যানেক্স করে নিতে পারে। এটা ছিল পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাবস। ইট গিভ পাওয়ার টু দ্য ব্রিটিশ টু ডিল উইথ দ্য সাকসেশন অফ হিন্দু ইন্ডিয়ান স্টেটস। কারেক্ট। সাতারা আর নাগপুর ওয়াজ নেক্সট আন্ডার দ্য পলিসি। সাতারা এবং নাগপুরকে এই পলিসির দ্বারা অ্যানেক্স করা হয়েছিল। তোমরা আমাকে বলবে ডক্ট্রিন অফ ল্যাবস দিয়ে প্রথম কোন স্টেটকে অ্যানেক্স করা হয়েছিল? তাহলে দুটো এখানে কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট জিজ্ঞেস করেছে, দেখো দেখে নেবে কারেক্ট না ইনকারেক্ট জিজ্ঞেস, কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে সি অ্যান্সার হয়ে যাবে। পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন। পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন। পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন মানে কি? পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন মানে হচ্ছে ব্রিটিশ ক্রাউন হচ্ছে প্যারামাউন্ট, এবং তার আন্ডারে থাকবে হচ্ছে ইন্ডিয়ান স্টেট। ব্রিটিশ ক্রাউন সে হচ্ছে প্যারামাউন্ট, তার আন্ডারে থাকবে হচ্ছে ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট। এটা হচ্ছে পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন। পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন কি? পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন হচ্ছে এক্সটার্নাল যে সোভেরেনিটি আছে সেটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া, বাট ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের সোভেরেনিটিটা নিজের কাছে রেখে দেওয়া। এক্সটার্নাল সোভেরেনিটি পুরো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দিয়ে দেওয়া, ব্রিটিশকে দিয়ে দেওয়া, বাট ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের সোভেরেনিটি নিজের কাছে রাখা। এটা হচ্ছে পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন। দেখো আনন্দমঠ। আনন্দমঠ কে লিখেছেন? পরের প্রশ্ন, আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কোন সিভিল আপরাইজিং এর কথা লেখা আছে? এখানে এখানে সন্ন্যাসী রেভিলিয়নের কথা লেখা আছে, সন্ন্যাসী রিভোল্টের কথা লেখা আছে। এটা আমরা আগেও একটা সেটে প্রশ্ন পড়েছি। দেখো আগের আমরা সেটে পলিগার সম্পর্কে পড়েছি, পাইকা সম্পর্কে পড়েছি। তো আমরা এখন পড়বো হচ্ছে কাচ। কাচ, কিন্তু আমি তোমাদেরকে বলবো কাচ রেবেলিয়ন সম্পর্কে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা দেখবে একটু, কাচ রেবেলিয়ন। আচ্ছা, কুইন ভিক্টোরিয়া প্রোক্লামেশন 1858। 1858 এর যে কুইন ভিক্টোরিয়া প্রোক্লামেশন ছিল সেটা সম্পর্কে তার মেন অবজেক্টিভ কি ছিল? তো এরা অফ অ্যানেক্সেশন অ্যান্ড এক্সপ্যানশন হ্যাজ এন্ডেড। দেখো অ্যানেক্সেশন এবং এক্সপ্যানশন এর পর থেকে বন্ধ হলো। দেখো 1857 রিভল্ট কেন হয়েছিল? এই যে অ্যানেক্সেশন পলিসি, ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি, এইসবের জন্য 1857 রিভল্ট হয়েছিল, সেটা ব্রিটিশরা ভালো বুঝতে পেরেছিল। তো সেই পলিসিকে রিভার্স করার জন্য ওরা কি বললো, আমরা আর কোনো ফার্দার অ্যানেক্সেশন বা এক্সপ্যানশন করবো না। তাহলে প্রথমটা কারেক্ট।
দ্য ইন্ডিয়ান স্টেটস নিড নট টু রিকগনাইজ দ্য প্যারামাউন্টস অফ দ্য ব্রিটিশ ক্রাউন। না না না, এরপর থেকে তো এটা স্টার্ট হলো যে ব্রিটিশ ক্রাউন হবে প্যারামাউন্ট। হ্যাঁ, তার আন্ডারে থাকবে স্টেট। ক্রাউন হচ্ছে প্যারামাউন্ট, তার আন্ডারে থাকবে প্রিন্সলি স্টেট। এক্ষুনি আমরা দেখলাম একটা পলিসি। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে ইনকারেক্ট। ইকুয়াল অ্যান্ড ইম্পার্সিয়াল প্রোটেকশন আন্ডার ল টু অল ইন্ডিয়ান, দেখো সমস্ত ইন্ডিয়ানকে লয়ের আন্ডারে ইকুয়ালি রিড করা হবে। দেখো এটা কারেক্ট, তোমার দেখে মনে হতে পারে ইনকারেক্ট, কিন্তু অফিসিয়ালি তো ওরা এটাই বলেছিল যে আমরা সবাইকে ইকুয়ালি রিড করবো। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি কি ফলো করতো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করতো, রেসিজম ফলো করতো, কিন্তু অ্যাকচুয়ালি ওরা এখন কুইন ভিক্টোরিয়া প্রোক্লামেশন ছিল, সেখানে মেন অবজেক্টিভ হিসাবে এগুলো লিখেছিল যে আমরা ইকুয়ালিটি দেবো। তাহলে কারেক্ট যদি বলে তাহলে 1 and 3। আচ্ছা, আজমগড় প্রোক্লামেশন কি সাথে রিলেটেড? 1857 রিভল্টের সাথে রিলেটেড, এটা আমরা আগেই পড়েছি, আগের একটা সেটে পড়েছি। 25 আগস্ট 1857 হয়েছিল তার এটা সম্পর্কে প্রশ্ন করি তাই। ডিক্লারেশন ওয়াজ ইস্যুড বাই ফিরোজ শাহ। হ্যাঁ, ফিরোজ শাহ কে ছিল? গ্র্যান্ড সন ছিল, মুঘল এম্পারারের গ্র্যান্ড সন ছিল ফিরোজ শাহ। এটা ডিক্লারেশন ওয়াজ ইস্যুড বাই ফিরোজ শাহ, কারেক্ট। এবং এটা সেকুলার ইন নেচার ছিল মোস্টলি, এটা মোস্টলি সেকুলার ইন নেচার ছিল, সেই জন্য হিন্দু এবং মুসলিম দুজনকে অ্যাপিল করেছিল। এবং সেই জন্য সেকেন্ড 2 আর 3 এই স্টেটমেন্টটা পড়বে, দুটোই তোমার কারেক্ট মনে হবে। তাহলে তিনটে স্টেটমেন্টই তোমার হচ্ছে কারেক্ট, তাহলে অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে কারেক্ট। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, লোকেশন অফ ইন্ডিয়া সম্পর্কে জিজ্ঞেস করেছে। ইট কমপ্লিটলি লাইজ ইন দা সাউদার্ন হেমিস্ফিয়ার। না, এটা কমপ্লিটলি কোন হেমিস্ফিয়ারে আছে? নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, তাহলে এটা হবে ইনকারেক্ট স্টেটমেন্ট। দ্য টপিক অফ ক্যান্সার ডিভাইডস ইন্ডিয়া ইন অলমোস্ট টু ইকুয়াল হাফস। হ্যাঁ, অলমোস্ট দুটো ইকুয়াল ভাবে করে। দেখো টপিক অফ ক্যান্সার ইন্ডিয়ার কটা স্টেটের মধ্যে দিয়ে যায়? 8টা। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টা স্টেটের মধ্যে যায়। তো এটা অলমোস্ট ইন্ডিয়াকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। এরিয়ার দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট নয়, তাহলে কি 7th লার্জেস্ট, তাহলে এটা ভুল, দু একটা ঠিক। ইন্দিরা পয়েন্ট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি, কারেক্ট, এটা কারেক্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? গ্রেট নিকোবরে আছে, তাহলে 4টা কারেক্ট, তাহলে 2 আর 4 হচ্ছে কারেক্ট। দেখো মায়ানমারের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে ইন্ডিয়ার কোন 4টে স্টেট? কোন 4টে স্টেট? 4টে নর্থ ইস্টার্ন স্টেট, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তাহলে খোঁজো, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম। তা 3, 4, 6, 7, 3, 4, 6, 7। চলো, কারে ওয়াজ সম্পর্কে প্রশ্ন করেছে। কারে ওয়াজ কি? দেখো এটা হচ্ছে ডিপোজিট অফ গ্লেসিয়াল ক্লে এবং আদার মেটেরিয়ালস এমবেডেড উইথ মোরেন্স। তাহলে গ্লেসিয়াল ক্লে এবং মোরেন্স, এই কিওয়ার্ড গুলো তোমরা মাথায় রাখবে। এবং এটা জাফরান কাল্টিভেশনের জন্য ভালো, এটা তো আমরা সবাই জানি। আর ভুদর, VUDR, এটা হচ্ছে লোকাল নেম, কাশ্মীর ল্যাঙ্গুয়েজে কারেওয়াকে এই নামে ডাকা হয়। তাহলে তিনটেই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। দেখো এগুলো থেকে আমি কেন, যেগুলো তোমরা জানো তো জানো, আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশন হচ্ছে সেটা তোমার এক্সট্রা নোটবুকে লিখে রাখো বা PDF ডাউনলোড করে নাও। এই সেশনগুলোর উদ্দেশ্য তোমাকে বুঝতে হবে যে তোমরা যদি হাই লেভেল MCQ সিরিজ দেখেছি, তোমরা যদি অ্যান্সার গুলো জানো তাহলে ভালো কথা, আর যদি না জানো তাহলে এক্সট্রা তুমি ইনফরমেশন গুলো জেনে নিচ্ছ। আচ্ছা, ইফ ইউ ট্রাভেল ফ্রম তামিলনাড়ু টু ওড়িশা, তামিলনাড়ু থেকে ওড়িশার দিকে যদি যাই ইস্টার্ন ঘাট ধরে, তাহলে কি কি তুমি দেখবে? দেখো জাবাদা হিলস, তামিলনাড়ুর এখানে, এটা দেখবে তুমি। গার জাট হিলস, এটা তুমি দেখবে, এটা ওড়িশার এখানে, ওড়িশা হিলস। শেষাচলম হিলস, অন্ধ্রপ্রদেশ, এটাও তুমি দেখবে। বাট কার্দমান হিলস তুমি দেখতে পাবে না, কারণ এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। তাহলে 1, 2, 3 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, গ্রেট নিকোবরের ক্লোজেস্ট কোনটা? গ্রেট নিকোবরের ক্লোজেস্ট 4টের মধ্যে যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে সুমাত্রা। এগুলো একবার ম্যাপটা দেখে নেবে তোমরা। আচ্ছা, 9 শিডিউল, ইন্ডিয়ান কনস্টিটিউশন 9 শিডিউল কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। এটা আমরা আগেও দেখেছি। কোন প্রাইম মিনিস্টার, তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরুজি। দেখো আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে 8খানা শিডিউল ছিল, পরবর্তীকালে আরো 4টে অ্যাড হয়। তার মধ্যে আর একটা যেটা অ্যাড হয় 9 শিডিউল, যেটা পরের বছরই অ্যাড হয়ে যায়, মানে কনস্টিটিউশন কমেন্টস এর পরের বছরই অ্যাড হয়। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 দিয়ে 9 শিডিউল অ্যাড হয়। এবং 9 শিডিউলে যেটা বলা হয়, 9 শিডিউলের মধ্যে যে ল গুলো রাখা হবে সেগুলোর কোনো জুডিশিয়াল রিভিউ হবে না, এটা প্রথমে বলা হয়েছিল। কিন্তু 2007-এ যে IR কোহেলো কেস হলো, IR কোহেলো কেস, সেই কেসে বলা হলো না, 24 এপ্রিল 1973 এই দিন কি, এই দিন কেশবানন্দ ভারতী কেসে জাজমেন্ট বেরিয়েছিল। এবং এই কেসে কি বলা হয়েছিল? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সম্পর্কে বলা হয়েছিল। সেই জন্য IR কোহেলো কেসে বলা হলো যে না, 24 এপ্রিল 1973 এর পর থেকে যে সমস্ত ল 9 শিডিউলে অ্যাড করা হয়েছে তার জুডিশিয়াল রিভিউ হবে, এটা বলা হলো। ঠিক আছে, চলো, হয়ে গেল। দেখো প্রিএম্বল কি কি রিভিল করে, এটা বলেছে। সোর্স অফ অথরিটি অফ কনস্টিটিউশন রিভিল করে। হ্যাঁ, সোর্স কোথায়? ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স অফ অথরিটি কি? পিপল অফ ইন্ডিয়া।
জনগণ থেকে অথরিটি আসছে। নেচার অফ ইন্ডিয়ান স্টেট, হ্যাঁ, সোশ্যালিস্ট, সেকুলার, সোভরেন, ডেমোক্রেটিক, রিপাবলিক, এগুলো হচ্ছে নেচার বলা আছে। অবজেক্টিভ, হ্যাঁ, আমরা ইকুয়ালিটি চাই, জাস্টিস চাই, লিবার্টি চাই, ফ্র্যাটার্নিটি চাই, এগুলো হচ্ছে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। ডেট অফ এনফোর্সমেন্ট অফ কনস্টিটিউশন, ডেট লেখা আছে দেখবে, 26 নভেম্বর 1949। তো চারটেই কারেক্ট, 1 2 3 4, প্রিয়াম্বেল চারটে রিভিল করে। দেখো আবার একটা প্রিয়াম্বেল সম্পর্কে প্রশ্ন বলেছে, নট এনসাইন, ভালো করে দেখো কোনটা প্রিয়াম্বেলের মধ্যে নেই। দেখো জাস্টিস আমরা জানি, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, তিনটে জাস্টিস আছে। সোশ্যাল জাস্টিস আছে, ইকোনমিক জাস্টিস আছে, পলিটিক্যাল জাস্টিস আছে, নেই কোনটা? লিগাল জাস্টিস, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, আমি আগের বোধহয় একটা সেটে তোমাদের জিজ্ঞেস করেছিলাম, তো এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড প্রিয়াম্বেলে অ্যাড হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের ফলে? 42nd অ্যামেন্ডমেন্ট 1976, তখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। আচ্ছা, যে সোশ্যালিস্ট ওয়ার্ডটা আমাদের প্রিয়াম্বেলে আছে, সেই সোশ্যালিস্ট ওয়ার্ডটা তো 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছিল, এই প্রথম স্টেটমেন্টটা কারেক্ট। এবং এটার মিনিং কি? এটার মানে হচ্ছে আমরা ইনইকুয়ালিটিকে রিমুভ করতে চাই, মিনিমাম বেসিক নেসেসিটি সবাইকে দিতে চাই, এবং ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দিতে চাই। এগুলোর সোশ্যালিস্ট কথার অর্থ আমরা এভাবে বলতে পারি। তো অ্যান্সার হয়ে যাবে সি। তো তোমাদের মার্কস কত এলো সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে বলবে, 25-এর মধ্যে তোমরা কত পেলে।